আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। আজকের আলোচনার বিষয় জীবকোষ ও টিস্যু। ফার্স্টেই আমরা বলবো জীবকোষ সম্পর্কে। জীবকোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মতামত দিয়েছেন। তাদের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে লোয়ি ও সিকেভিজের মতবাদ। লোয়ি এবং সিকেভিজ। এবার দেখব কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ। কোষ সাধারণত দুই রকম, আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ আর হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। ফার্স্টে হচ্ছে আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আর সেকেন্ড হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ। এখন আদিকোষ সম্পর্কে ফার্স্টে আলোচনা করি। আদিকোষ বলা হয় কারণ এর হচ্ছে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, এজন্যই হচ্ছে এটা আদিকোষ। সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তারপরে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। আর নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়ায় এ ধরনের কোষ পাওয়া যায়। তাহলে এটাই কি থাকছে না? সুগঠিত নিউক্লিয়াস থাকছে না। কোনো কোষ অঙ্গাণু থাকছে না। 2 নম্বরে হচ্ছে কোনো কোষ অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। শুধুমাত্র রাইবোজোম থাকে, তাহলে রাইবোজোম। আর হচ্ছে ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। আর এই আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ কাদের থাকে? থাকে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষে এগুলো পাওয়া যায়। তাহলে থাকছে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। আর 2 হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। এবার আমরা দেখব প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। ফার্স্টে হচ্ছে এদেরকে প্রকৃত কোষ বলা হয় কারণ সুগঠিত নিউক্লিয়াস থাকে, আর বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে, যেমন রাইবোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে ফার্স্টে থাকছে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস থাকার কারণেই এদের মূলত প্রকৃত কোষ বলা হয়ে থাকে। সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং পর্দাবেষ্টিত থাকে নিউক্লিয়াস। আর হচ্ছে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। কোষ অঙ্গাণুর ভিতরে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম,
মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাজমিক রেটিকুলাম, তারপরে থাকে হচ্ছে প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর রাইবোজোম তো থাকেই, রাইবোজোম, আরও অনেক অঙ্গাণু থাকে, রাইবোজোম ইত্যাদি। আর আদিকোষে দেখছিলাম যে শুধুমাত্র ডিএনএ পাওয়া যেত ক্রোমোজোমে, মানে ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকতো। এখানে হচ্ছে শুধুমাত্র ডিএনএ থাকবে না, ডিএনএর পাশাপাশি প্রোটিন, হিস্টোন প্রোটিন ও অন্যান্য উপাদানও থাকবে। আর অধিকাংশ জীবকোষই এই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। শুধুমাত্র নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া এই কোষগুলো হচ্ছে আদিকেন্দ্রিক বা প্রাকেন্দ্রিক, আর হচ্ছে অধিকাংশ কোষই হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এইবার আমরা দেখব প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এগুলো হচ্ছে আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত, সেগুলো আমরা দেখব। তাহলে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ এটা কয় ভাগে বিভক্ত? তাহলে এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে দেহকোষ, আরেকটা হচ্ছে জনন কোষ। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন করে এই কোষগুলা। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় আর হচ্ছে দেহের বৃদ্ধি ঘটায়। তবে বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনেও দেহকোষ অংশগ্রহণ করে থাকে। আর জনন কোষের কাজ হচ্ছে যৌন প্রজনন ও যৌনক্রম ঘটানো। যৌন প্রজনন ও যৌনক্রম ঘটে এরকম জীবে জনন কোষ দেখা যায় আর কি। আর এটা হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে দেহকোষ বিভাজিত হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে, আর জনন কোষ বিভাজিত হচ্ছে মিওসিস পদ্ধতিতে, এটা হচ্ছে জনন কোষ বিভাজন মিওসিস, আর দেহকোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। তাহলে আজকে আমরা দেখলাম জীবকোষ মতবাদের ভিতরে কাদের মতবাদ গ্রহণযোগ্য। লোই এবং সিকেবিস কোষের প্রকারভেদ দেখছি, দুই প্রকার, আদি কোষ বা প্রাককেন্দ্রিক, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক। এদের কিছু বৈশিষ্ট্য দেখলাম, তারপরে উদাহরণও দেখলাম, তারপরে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের শ্রেণীবিভাগও দেখলাম। পরের ক্লাসে আমরা দেখব উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কাজ। এই যে কোষের আর কি প্রধান অঙ্গাণু, এখানে যে অঙ্গাণুর নামগুলো উল্লেখ করা হয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, রাইবোজোম ইত্যাদি। তার সাথে কোষ প্রাচীরেরও গঠন আর কি আমরা দেখব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।